বলিউডে যেমন এখন অনেক, অনেক কাজ হচ্ছে সেরকম একটা দেখা যাচ্ছে যে মাঝখানে একটা শিডিউল করে দেওয়া হচ্ছে যে কে কবে ছবি দেবে আগে থেকে বলে দেওয়া হচ্ছে। সেদিক থেকে মাঝখানে দেখা গেল যে দেব একদিকে হয়ে গেলেন, গোটা ইন্ডাস্ট্রি একদিকে হয়ে গেলেন। এই বিষয়টা কি বলবে? যে ভালো কনটেন্টের জন্য মানুষ ছবি দেখবে নাকি দেবের ছবি হলে বাকি উইন্ডোজ বা অন্যান্য প্রোডাকশনের সুযোগ পাচ্ছে না? এই যে একটা মাঝখানে আ অবস্থা তৈরি হলো কি বলবে এটা নিয়ে? বাংলা ছবি না খুব কঠিন অবস্থা এখন। খুব কঠিন অবস্থা। মানে অনেক ভালো, ভালো ফিল্ম মেকার্স আছেন। কিন্তু তারা এত আরবান সাবজেক্ট নিয়ে ছবি বানাচ্ছেন। আমরা মিস করছি ওই ধূসর চটি, মলিন জামাকাপড়, দূরের শাড়ি, কাঁধে বাচ্চা। এই যে আমাদের একটা ক্রাউড ছিল মানে যখন আমি শুরু করেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে। তো তারা হাউসফুল এসে করে দিত। এবং সেটা কিন্তু ভুলভাল ছবি নয়। এসব দারুণ, দারুণ ছবি। যেমন পলাতক হতো তেমনি ঋত্বিক ঘটকের যে কোনো ছবি ধরো ঋতিদাস হতো বা সত্যজিৎ রায়ের পথের পাঁচালী হতো। আমি অনেক পরে এসেছি কিন্তু এইসব ছবি দেখে বড় হয়েছি। তেমনি ধরো আমি একটা ছবি করেছিলাম 'আগমন' স তনুদার। সেগুলো সিঙ্গল স্ক্রিনে দারুণ চলতো। এই যে আমরা যখনই মিস করছি আমাদের, আমি বলছি না গ্রাম্য পপুলেশন, আমি বলছি যে এরা আমাদের ক্রাউড। এবং আমাদের প্রোডিউসাররাও ছিলেন, তুমি অবাক হয়ে যাবেন। ধুতির খোট থেকে এরকম রাশি, রাশি টাকা বার করতেন এবং বলতেন যে আমাদের মা বলতেন। ওরা সব অনেক সফল কৃষক। তো ওই মায়েদের ডেটগুলো নেওয়ার জন্যে আপনারা এইটা রেখে দিন। মানে এই যে তারা কোনো বড় গাড়িতে আসছেন না, তারা কোনো হাই-ফাই নয়। আ বেরিয়ে যাওয়ার পর পারফিউমের গন্ধ প্রায় ১ ঘন্টা থেকে যাচ্ছে। না। তারা খুব জেনারেল মানুষ। একান্তই ছবিকে ভালোবেসে ছবি করতে আসতেন। সেই ক্রাউড মিস করি আমি। আর আমি এখনকার যারা ফিল্ম মেকার্স তাদেরকে বলি, আপনারা অনেক নাম হয়তো করছেন সাকসেস পার্টি, সাকসেস পার্টি। আমি খুব অবাক হই। কখন বেরোলো, কখন সাকসেস হলো, কখন পার্টিটা দেখা যাচ্ছে। কিন্তু কখন যে রিলিজ হলো আর কখন সাকসেস হয়ে গেল, এগুলো সাধারণের চোখে পড়ে না। তাই না? এগুলো আমি বলছি না মানুষকে চিট করা। এগুলো মানুষকে বিব্রত করা আসলে। আমার ছবিটা দেখা হলো না তো সাকসেস পার্টি হলো। ছবিটা আমার দেখা হলো না। এমনি আমিও তাই ভাবি যে কখন ছবিটা বেরোলো আর কখন সাকসেস হয়ে গেল। পার্টিটাও হয়ে গেল। যেখানে আবার আমি নিমন্ত্রিতও ছিলাম না। খুব অবাক লাগে। আ বিস্ময় জাগে। আরও বিপাকে মিমি চক্রবর্তী তার বিরুদ্ধে এবার মানহানির মামলা করেছেন তনয় শাস্ত্রী, কি বলবেন? প্রথম কথা আমরা তো পাবলিক পারফর্মার্স। We should be very, very careful about our own timing, and also we should be very careful about the people who are inviting us. মানে ওরাই তো আমাদের দেবতা না? ওরা আমাদের গণদেবতা। ওরাই ডাকছেন, ওরাই টাকা দিচ্ছেন। কত বছর থেকে যে এই সমস্ত কাজ করছি তা তো জানি না। মানে মনে নেই আর। তখন মিমিও জন্মেছে কিনা জানি না। কিন্তু আমি ২৩ বছর যাত্রা করেছি। ২ ঘন্টা আগে পৌঁছে যেতাম। শোটা করবার জন্যে মেকআপ করবো, মেডিটেশন করবো। তারপরে এই সমস্ত পাবলিক পারফরম্যান্স এ যেতাম নাচ, গান, অভিনয় করার জন্যে। সেখানে না আগে পৌঁছে গিয়ে কোথাও হোটেলে কিংবা কোথাও একটা মানে ওই নিজের সঙ্গে নিজের বোঝাপড়ারও তো একটা সময় আ থাকতে হয়। মানে আমি ভীষণ ওভার কনফিডেন্ট। এই চলে গেলাম। আমি যা করলাম লোকে নিয়ে নিল। হয়তো নিয়ে নেয়। কারণ আমাদের জনপ্রিয়তা তো ওই জায়গায় আমাদের প্রোডিউসাররা পৌঁছে দিয়েছেন। তাই একজন শিল্পীর কাছে এই ডিসিপ্লিন বা টাইম মেইনটেইন করাটা কতটা গুরুত্বপূর্ণ? কারণ মিমি চক্রবর্তী অনেকটাই দেরি করে পৌঁছেছিলেন। সেই টাকাও রিফান্ড করতে বলা হয়েছে। হ্যাঁ, তো উচিত তো। যদি টাকা রিফান্ড করতে বলে কারণ দেরি করে পৌঁছেছে, কি হয় একটা প্রোগ্রাম হয়ে গেলে হুম, তাকে তো তখনই দেওয়া হুম, যায় না। হুম। এবার আমি শুনলাম মাত্র ১৫ মিনিট সময়। ওই অতগুলো টাকা নিয়ে ১৫ মিনিট সত্যিই তো খারাপ লাগে। দর্শকেরও খারাপ লাগে এবং মানুষেরও খারাপ লাগে। তা আমার কথা হচ্ছে যদি কোনো ডেট এই টাকাটার বিনিময়ে তো আমি এ পেয়েছি, তাই না? এই ডেটটা, এই ডেটটায় তো আমাকে ঠিক টাইমে চলে যেতে হবে বাবা। এবং আমি আমি বলছি ১ ঘন্টা আগে পৌঁছলে কিন্তু কোনো মানহানি হয় না। আজকাল না আমি অনেক সিনিয়র। আমি বলতেই পারি ইগোটাকে একটু সরিয়ে রাখতে হয়। তাহলে ক্রিয়েটিভিটিটা বাড়ে। মাথাটা অনেক বেশি চলে। আর নিজেকে রেসপেক্ট করা ইজ ভেরি ইম্পোর্টেন্ট। ওই লোকটা আমাকে নামিয়ে দিল। কেন নামিয়ে দিল? সেই লজিকটাও তো একটু ভাবতে হবে। মাত্র ১৫ মিনিট অতগুলো টাকা। হয়তো ওর কাছে ওটা অতগুলো টাকা নয়। কিন্তু যারা হুম। দিচ্ছে তাদের কাছে সত্যি অনেকগুলো টাকা। তাই একটু ডিসিপ্লিন, একটু মানুষের প্রতি দায়বদ্ধতা এইগুলো খুব ইম্পোর্টেন্ট। সে যেই হোক না কেন, যেই হোক তাছাড়া সে একজন সাংসদ, প্রাক্তন সাংসদ। তো এই ব্যাপারগুলো তো মাথায় রাখতেই হবে।
তাহলে মানুষের না রাজনীতি সম্পর্কে কোনো শ্রদ্ধা ভক্তি থাকবে, না সিনেমা সম্পর্কে শ্রদ্ধা ভক্তি থাকবে। এইগুলো করতে হবে।